নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হবে যুদ্ধজাহাজ, জানালেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। ভোট ডাকাতিতে বিএনপি চ্যাম্পিয়ন, বললেন ওবায়দুল কাদের। জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান ফখরুলের। দোকান বরাদ্দে অনিয়ম, সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। বন বিভাগে বদলি নিয়োগে দুর্নীতি, পদভেদে লেনদেন 3 কোটি টাকা, টিআইবির রিপোর্ট। করোনায় আরও 22 মৃত্যু, অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিন বেঁচে আছেন লোকসঙ্গীতের নানা ধারায়। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশাল সমুদ্র সীমায় থাকা সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এটা হবে মুজিব বর্ষের সেরা উপহার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা ও ডিইও 2020 ব্র্যাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। চট্টগ্রামের নেভাল একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ কোর্সে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণপদক ও সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 27টি যুদ্ধজাহাজ এবং 2টি সাবমেরিন নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হবে যুদ্ধজাহাজ। তবে কারো সাথে বৈরিতা নয়, এ নীতিতেই চলবে বাংলাদেশ। কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে। শেখ হাসিনা বলেন, 41 সালের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব ভার পড়বে এসব তরুণ কর্মকর্তাদের ওপর। নিজেদের সমুদ্র সম্পদকে সঠিকভাবে দেশের কাজে ব্যবহারের ভূমিকা রাখতে তাগিদ দেন তিনি। ভারত এবং মিয়ানমার, যদিও তাদের বিরুদ্ধে আমরা মামলা করি, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সে মামলা করে আমরা বিজয় অর্জন করি এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। এই সীমা আমাদের রক্ষা করা এবং সমুদ্র সম্পদকে আমাদের কাজে লাগানো। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সকলের ঘরে যাবে বিদ্যুৎ। সে অঙ্গীকারের কথা আবারও উল্লেখ করেন সরকার প্রধান। প্রায় 99% মানুষের ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরেই আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারবো, শতভাগ আমরা বিদ্যুৎ দেব। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ভোট ডাকাতিতে বিএনপি চ্যাম্পিয়ন, তাদের রেকর্ড কেউ ভাঙতে পারবে না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিছামিছি গণতন্ত্রের কথা বলে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট।
2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। দ্বিতীয় বর্ষপূর্তির এ দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ঐক্য দেশ বিরোধী অপশক্তির সাথে অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় তারা। ওদের গণতন্ত্র মানে হলো এদেশকে একটি জঙ্গিদের অভয়ারণ্য পরিণত করার গণতন্ত্র। ওদের গণতন্ত্র হলো 75-এর খুনিদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করার গণতন্ত্র। যাদের কোনো নীতি নাই, যাদের গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নাই, যারা সেনা ছাউনিতে জন্ম হয়েছে, সেই বিএনপি এই সকল ধর্ম ব্যবসায়ীদের, এই সকল সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভোট ডাকাতির রাজনীতি যারা করে গণতন্ত্রের কথা তাদের মুখে শোভা পায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। মির্জা ফখরুল বলেছেন, ধানের শীষে ভোট দিলে নাকি ইভিএমে নৌকার পক্ষে চলে যায়। তবে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় গতকাল তাদের 2 জন পৌর মেয়র নির্বাচিত হয়েছে। বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে জনতার রায় মানতে বিএনপির প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। নির্বিশেষে সকলকে প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের সাথে কিছুটা ধাক্কাধাক্কি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করল বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তির সমাবেশ থেকে বিএনপি মহাসচিব বলেন, নতুন বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই হবে মূল লক্ষ্য। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। সমাবেশের শুরুতেই পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয় বিএনপি নেতাকর্মীদের। কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তিতে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বক্তৃতায় সরকারের ব্যাপক সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকার দলীয়করণ করে সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। নতুন বছরে সরকার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তারা আমাদের যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বিএনপি মহাসচিব দিনটিকে গণতন্ত্রের জন্য একটি কালো দিন বলে অভিহিত করেন। সরকার সারা দেশকে কারাগার বানিয়ে ফেলেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই সরকার আজকের মানুষগুলোর শ্বাসরুদ্ধ করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান ফখরুল। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 31 জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গত 8 ডিসেম্বর রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর নকশা বহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। মার্কেটে 911টি নকশা বহির্ভূত দোকান আছে। এর মধ্যে 2/3 উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট দোকান উচ্ছেদে অভিযান অব্যাহত আছে। অভিযান শুরুর দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তবে পরে অভিযান নির্বিঘ্নে চলছে। অভিযান চলার মধ্যেই নকশা বহির্ভূত দোকান বরাদ্দ নিয়ে 34 কোটি 89 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার আদালতে মামলা করতে আবেদন করেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। আবেদনে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনকে আসামি করা হয়। সাবেক মেয়র মানুষ থেকে কোটি কোটি টাকা নিয়ে
যেভাবে রাস্তায় আজকে তাদেরকে ফেলে দিয়েছেন, সে বৈধ বলেছেন, বৈধ বলে টাকা নিয়েছেন। বুধবার এই আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে আদালত এই আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করেন। মামলার কোনো যৌক্তিকতা নেই। আর এর নেপথ্যে দক্ষিণ সিটির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের হাত আছে বলে অভিযোগ করেন সাইদ খোকন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আইনি দুর্বলতা ও অবকাঠামোর অভাবে বন রক্ষায় ব্যর্থ বন অধিদপ্তর, এর সঙ্গে আছে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরূপ প্রভাব। বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, বন অধিদপ্তর বনাঞ্চল রক্ষার বদলে ক্ষমতাসীনদের দখলে সহায়তা করছে, সহায়ক ভূমিকা পালন করছে আদিবাসীদের উচ্ছেদে। মেহেদী হাসানের রিপোর্ট। বন অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে টিআইবির এই সংবাদ সম্মেলন। এতে তুলে ধরা হয় একটি গবেষণা প্রতিবেদনের পর্যবেক্ষণ। টিআইবির গবেষণা বলছে, দেশের বনভূমি রক্ষায় অধিদপ্তর শুধু ব্যর্থই হয়নি, অনেক ক্ষেত্রে তারা উজাড়কারীর ভূমিকায় রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বনের জমি দখল ও বন উজাড়ে অনেক ক্ষেত্রে সহায়তা করেছে বন বিভাগ। প্রধান বন সংরক্ষকের পদোন্নতি সহ নানা পদে নিয়োগে ঘুষের ছড়াছড়ি বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত 93 বছরের পুরাতন আইন, বন সুরক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ ও অবকাঠামোর অভাব, বন থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দিষ্টকরণ, জনবলের অভাব এবং তথ্যের ঘাটতি বনাঞ্চল উজাড়ে সহায়ক বলে জানিয়েছে টিআইবি। প্রতিষ্ঠানটি বলছে, এসব আইন ও বিধিবিধান সংস্কার করে বন অধিদপ্তরকে কার্যকর করতে সরকারের উদ্যোগও পর্যাপ্ত নয়। সরকার কেন একটা সংরক্ষিত বনকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করে, সেটা তো আসলে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা থাকলে যাদের হাতে ক্ষমতা থাকে, ক্ষমতা যখন জবাবদিহিনভাবে চর্চা করার মতো সুযোগ সৃষ্টি হয়ে যায়, তখন সেটা অপব্যবহার হয়। এসব দুর্বলতার কারণে উজাড় হচ্ছে বন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেড়েছে। উপকূলীয় বনাঞ্চল যেভাবে অবারিতভাবে উজাড় করা হচ্ছে, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে অভিযোজনের ব্যয় বাংলাদেশের জন্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে বোঝাটি বইতে হচ্ছে উপকূলীয় প্রান্তিক জনগণকে, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অভ্যন্তরীণ অভিবাসী হিসেবে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে আইন যুগোপযোগী করার পাশাপাশি বন অধিদপ্তরকে ঢেলে সাজাতে 15 দফা সুপারিশ উপস্থাপন করেছে টিআইবি। আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, নতুন আইন করা দরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,531 জনে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও বলেছেন, জানুয়ারির শেষে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে আসবে ভ্যাকসিন। রাসেল খানের রিপোর্ট। 24 ঘন্টায় 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 16 জন আর মহিলা 6 জন। নতুন করে শনাক্ত হয়েছে 1235 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 5,12,496। দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সুস্থ হয়েছেন 1,507 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,56,070 জন। 24 ঘন্টায় 180টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 15,408 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 32,14,344 জনের। এদিকে রাজধানীর মহাখালীতে করোনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা অতি দ্রুত এই বিষয়গুলো। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রয়েছে, অর্থনীতির চাকাও স্বাভাবিকভাবে সচল রয়েছে। সেরাম ইনস্টিটিউট যেভাবে আমাদেরকে খবরাখবর দেয়, জানায়, আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি, যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে সংক্রমণ ঠেকাতে যথাযথভাবে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। জাতি সুস্থ থাকলেই আমাদের স্বপ্ন পূরণ হবে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সি MHRA এই অনুমোদন দেয়। তারা বলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নিরাপদ ও কার্যকর। ফাইজার বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে। যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 100 মিলিয়ন ডোজের আগাম অর্ডার করে রেখেছে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মিজোরাম সীমান্তে সন্ত্রাসীদের অবস্থানের তথ্য আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সাথে তথ্য আদান প্রদান চলছে। পলাতক আসামিদের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা। পিকে হালদারের টকশোর ভিডিও তলব। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। মিজোরাম সীমান্তে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের অবস্থানের গোয়েন্দা তথ্য আছে। বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় সাংবাদিকদের তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে প্রায়ই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ, কিন্তু তারা দুর্গম পাহাড়ে পালিয়ে যায়। ভারতের সাথে এই বিষয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। এ সময় বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ স্বীকৃতির জন্য 4টি ক্যাটাগরিতে 60 জনকে পদক দেওয়া হয়। আমাদের কিছু গোয়েন্দা রিপোর্ট রয়েছে, আমাদের দেশে দুষ্কর্ম করেই ওই সমস্ত জায়গায় পালিয়ে যায়, কিংবা ওদেরগুলো এসে আমাদের এখানে শেল্টার নেয়। এই সবগুলোই বন্ধ করার জন্যই আমরা সেইখানে, আমি যে কিছুক্ষণ আগেই বলেছি, ত্রিমাত্রিক বাহিনী হয়ে গিয়েছে। আমাদের বাহিনীর সেই সক্ষমতা আমরা ব্যবস্থা করে দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, এবং বর্ডার রোডগুলো আমরা তৈরি করছি। অর্থ পাচার আইনে যে দুর্বলতাগুলো আছে তা দূর করতে সব পক্ষকে পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়মিত বৈঠকে দুদক, বাংলাদেশ ব্যাংক, BFIU, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। পরে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, অর্থ পাচারকারীদের নাম প্রকাশে আইনগত বাধা আছে, তবে আইনি প্রক্রিয়া দীর্ঘ হলেও টাকা ফেরতের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছে BFIU। এগুলো নিয়ে কিছু আইনের চেঞ্জ করতে বলছি আমরা চেষ্টা করছি, বিভিন্ন দেশ থেকে তথ্য নিচ্ছি, আমরাও তথ্য দিচ্ছি, যেটা নির্দিষ্ট কোনো পরিমাণ। আলোচিত প্রশান্ত কুমার হালদার সহ যে কোনো পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেসরকারি টিভি চ্যানেল 71-এ প্রচারিত পিকে হালদারের সাক্ষাৎকার এবং টকশোর ভিডিও ক্লিপ তলব করেছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। প্রায় 3.5 কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়। সবশেষ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি টকশোতেও অংশ নেন পিকে হালদার। পিকে হালদারের বক্তব্য মিডিয়ায় প্রচার করা কতটা আইনসঙ্গত তা হাইকোর্টের নজরে আনেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী। পরে হাইকোর্টের নির্দেশে অভিযোগ লিখিত আকারে জমা দেন দুদকের আইনজীবী। শুনানিতে আদালত বলেন, বাকস্বাধীনতার নামে এ ধরনের পলাতক আসামিদের বক্তব্য টিভি নিউজ বা টকশোতে প্রচারের বিষয়টি অনুমোদন দেয়া যায় না। যেটা কোর্ট যেটা বলছেন, সাংবিধানিকভাবে আছে যে এমন কিছু প্রচার করা যাবে না যেটা দেশের স্বার্থে, আইনশৃঙ্খলার স্বার্থের পরিপন্থী হয়। আদেশে হাইকোর্ট 71 টিভি সহ সকল টিভি ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পলাতক আসামিদের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটো রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে ইলেকট্রনিক, প্রিন্ট সমস্ত মিডিয়ার উপর, আপনার সোশ্যাল মিডিয়া, অনলাইন সমস্তের উপর কোনো পলাতক আসামি পিকে হালদার সহ তাদের কোনো বক্তব্য ছাপানো যাবে না। পিকে হালদারের বক্তব্য সংবলিত নিউজ ও টিভি টকশোর ভিডিও ক্লিপ 10 জানুয়ারির মধ্যে হাইকোর্টে সরবরাহ করতে ওই টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। 71 টিভি যে লাইভ টক শো করেছে 71 জার্নাল, এবং ওই দিন রাত 10টায় যে সংবাদ প্রচার করেছে সেটার ভিডিও ক্লিপ রেজিস্ট্রার বরাবরে জমা দিতে বলে দিয়েছে। এর আগে পলাতক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে।
গত ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রংপুরে প্রতিবন্ধী অটোচালক নাজমুলকে নির্যাতন করে হত্যার ঘটনায় কনস্টেবল হাসান আলীকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে স্ত্রী সাথী বেগমকে 2 দিন কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির আদালত এ আদেশ দেন। 23 ডিসেম্বর রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলী রিকশা চুরির অভিযোগ এনে প্রতিবন্ধী নাজমুল ইসলামকে বাড়িতে নিয়ে নির্যাতন চালায়। পরে তার মৃত্যু হয়। এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বিক্ষোভ করেন এলাকাবাসী। বিক্ষোভের মুখে হাসান আলী ও তার স্ত্রীকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন ফিলিস্তিনের জনগণকে প্রেরণা জুগিয়েছিল বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। মুজিব বর্ষ উপলক্ষে জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মাণের সফল কারিগর। রিপোর্ট করছেন দুলি মল্লিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতাই নন, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণে ফিলিস্তিনের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন তারই প্রতিচ্ছবি। কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। ফিলিস্তিনের জন্য বঙ্গবন্ধুর সেই সমর্থনের প্রতি আজও বাংলাদেশ অবিচল। জর্ডানের আম্মানে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শীর্ষক ওয়েবিনারে সে কথাই তুলে ধরলেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও একই ভ্রাতৃত্ববোধ অব্যাহত রেখেছেন। Over the past 5 decades, by following his pragmatic leadership, vision and guidance, Bangladesh has achieved remarkable progress in accelerating inclusive development, unique example that can be followed by developing countries around the world. অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কথায় উঠে আসে বিশ্বের কাছে বাংলাদেশের রোল মডেল হওয়ার গল্প। While his able daughter is working relentlessly to develop, she is completing the incomplete works of Bangabandhu. Under her dynamic leadership, Bangladesh is moving ahead gradually. বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে বাংলার উন্নয়নের পথযাত্রী হওয়ার আহ্বান জানান অন্য বক্তারা। It is a society which is based on equality and non-discrimination. It is a society which promotes economic prosperity as well as social justice. দুলি মল্লিক, একুশে টেলিভিশন। ধর্মের অপব্যাখ্যাকারীদের কাছে বাংলাদেশের মানুষ ইসলামকে লিজ দেয়নি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতাকেই অস্বীকার করে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামের উৎপত্তি যেসব দেশে সেসব স্থানে অনেক ভাস্কর্য আছে। অতীতেও বাংলাদেশে অনেক ভাস্কর্য নির্মিত হয়েছে, সেগুলোর বিষয়ে এসব ধর্ম ব্যবসায়ীরা কোনো আপত্তি করেনি বলেও জানান তথ্যমন্ত্রী। এরা তারাই যারা রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, এরা তারাই যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাফের বলে আখ্যা দিয়েছিল, ফতোয়া দিয়েছিল। এরা তারাই যারা আমাদের মা বোনদের গনিমতের মাল বলে ফতোয়া দিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া সেটিকে জায়েজ বলেছিল। এরা তারা, তাদেরই উত্তরসূরি হচ্ছে আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে। রাজধানীর সকল ভাস্কর্যের নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি জানিয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও এটি স্থায়ী কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে মৌলবাদীদের আস্ফালনকে দুঃখজনক বলছেন তারা। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট।
গত কিছুদিন ধরে একটি মহল ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে মাঠ গরম করার অপচেষ্টা চালায়। এই অবস্থায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর রেশ কাটতে না কাটতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়। এরও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মধুসেন দে মধুদার ভাস্কর্যের কান ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই অবস্থায় রাজধানীতে থাকা ভাস্কর্যগুলোর নিরাপত্তায় নতুন করে ভাবছে ডিএমপি। গুরুত্বপূর্ণ সব ভাস্কর্য ঘিরে থাকবে গোয়েন্দা নজরদারি, বাড়ানো হবে টহল। পুলিশ বলছে এই পরিকল্পনায় আরও কয়েকটি পদক্ষেপ যুক্ত করা হয়েছে। গোয়েন্দার নজরদারির পাশাপাশি যেসব ভাস্কর্য সিসি ক্যামেরার আওতাভুক্ত নাই, প্রত্যেকটি ভাস্কর্যকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করার জন্য অবিলম্বে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা আছে। স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা সেটাও আমরা গ্রহণ করব। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর মুখে দাঁড়িয়ে ভাস্কর্যের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা করা দুঃখজনক বলছেন বিশিষ্টজনেরা। যে ভাস্কর্যকে রক্ষা করতে আপনার একেবারে টহল বাড়াতে হবে, গোয়েন্দার নজরদারি, এমন কেন? 1000 বছর ধরে তো আছে। মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি হতে যাচ্ছে সামনে, এতদিন তো ছিল না, হঠাৎ করে এটা হলো কেন? এর পেছনে যে ষড়যন্ত্রটা, ওই জায়গাটাকেও খেয়াল রাখতে হবে। ডিএমপি যে উদ্যোগ নিয়েছে সেটি অবশ্যই, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখতে হবে যে এটি কখনোই স্থায়ী সমাধান নয়। মৌলবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান বিশিষ্টজনদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চলমান অগ্রগতি অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। টপকে যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেলজিয়াম, ইরান ও মিশরের মতো দেশকে। আর যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, CEBR। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। 2035 সালে বিভিন্ন দেশের অর্থনীতির আকার কেমন হবে সম্প্রতি তার একটা সম্ভাব্য চিত্র তুলে ধরেছে CEBR। সংস্থাটি বলছে 2028 সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন, আর 2030 সালে ভারত উঠে আসবে তৃতীয় স্থানে। করোনা মহামারীর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটেছে বলে মনে করে CEBR। সংস্থাটি বলছে 2035 সাল নাগাদ ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির তালিকা থেকে বাদ পড়বে, আর এতে প্রবেশ করবে ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়া। CEBR এর ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে বাংলাদেশের এখনকার অবস্থান 41তম। 2025 সালে হবে 34, এর 5 বছর পর 2030 সালে হবে 28তম, আর 2035 সালে বাংলাদেশ প্রবেশ করবে শীর্ষ 25-এর তালিকায়। ভিয়েতনাম ও ফিলিপাইনও থাকবে শীর্ষ 25-এ। করোনা মহামারী সত্ত্বেও 2020 সালে বাংলাদেশ 3.8% প্রবৃদ্ধি অর্জন করবে বলে মনে করছে CEBR, আর 2021 থেকে 25 সাল পর্যন্ত বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 6.8%। তবে এর পরের 10 বছর এই হার কিছুটা কমে 6.5% হওয়ার পূর্বাভাস সংস্থাটির। CEBR বলছে জনসংখ্যার ঘনত্ব ও মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রভাবে 2035 সালের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, আরব আমিরাত, মিশর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরায়েল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নাইজেরিয়া, বেলজিয়াম, সুইডেন, ইরান ও তাইওয়ানের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। তবে অর্থনীতিবিদরা বলছেন মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে জোর দিতে হবে অধিক কর্মসংস্থান সৃষ্টিতে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। PPP অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা সমতা সূচকে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $5,139। অর্থনীতির আকার নির্ধারণে PPP ভিত্তিক মাথাপিছু আয়ের এই হিসাব বিবেচনায় নিয়েছে CEBR। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ডিএসসিতে লেনদেন ফের 1,500 কোটি টাকা ছাড়ালো। ব্রোকারেজ হাউসগুলোর শাখা খোলার বিধিনিষেধ প্রত্যাহার। এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন ধরনের করোনার ভাইরাস। ইংল্যান্ড আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে নিহত হয়েছে 3 জন। পুলিশ জানায় ভোরে বিয়ানী বাজারের চারখাই থেকে সিলেটে আসার পথে মালবাহী ট্রাককে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে আগুন ধরে গাড়ির ভেতরেই 3 যাত্রী মারা যায়। সে সময় রাস্তার পাশে থাকা এক শিশু মারাত্মক আহত হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ও সদর উপজেলার হিজুলিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫ জন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন আবারও ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে ফের শাখা খোলার অনুমোদন পেয়েছে ব্রোকারেজ হাউসগুলো। চলতি বছরের শেষ লেনদেন দিবসে ডিএসইতে ট্রেড হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির, আর অপরিবর্তিত ছিল ৭৭টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৪৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৪০২ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,৫৪৩ কোটি ২৭ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। এদিকে দীর্ঘ ৯ বছর পর ব্রোকারেজ হাউসগুলোকে শাখা খোলার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আইপিডিসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি যৌথভাবে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এতে ১৫ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। যৌথভাবে অ্যাওয়ার্ড জিতেছে ম্যারিকো বাংলাদেশ ও অ্যাপেক্স ফুটওয়্যার। স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছেন ক্রুডিও বাংলাদেশ এর আহমেদ হাশমি। ইয়াং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ইউনিলিভারে আসমা আক্তার এবং বার্জার পেন্টসের জেবা সামিহা। আর সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্য ইয়ার পুরস্কার পান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এর হাসনাইন ইশতিয়াক। একই ক্যাটাগরিতে ইউনিলিভারের আব্দুল আলিম এবং রেকেট বেনকিজার এর জিয়া উদ্দিনকে স্পেশাল মেনশন প্রদান করা হয়। শেষ করব ভাওয়াইয়া গানের সম্রাটের মৃত্যুবার্ষিকীর খবর দিয়ে। ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ সমান দক্ষতায় তিনি উপস্থাপন করেছেন জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, মর্শিয়া, পালাগান সহ লোকসঙ্গীতের নানা ধারা। সুর সৃজন ও সকণ্ঠে উপস্থাপন করেছেন সঙ্গীতের নানা আঙ্গিক। মৃত্যুর ৫ যুগ পরও তার সৃজন দোলা দেয় গান পিয়াসী মানুষকে। জন্মেছিলেন অবিভক্ত বাংলার কোচবিহারে ১৯০১ সালের ২৭ অক্টোবর। অমর শিল্পী আব্বাস উদ্দিনের ৬১তম প্রয়াণ দিবস আজ। আদিত্য মামুনের রিপোর্ট। ও কি গাড়িয়াল ভাই, তোরসা নদী উথাল পাথাল, কারবা চলে নাও, প্রেম জানে না রসিক কালাচান, মাঝি বাইয়া যাও সহ অসংখ্য বাংলা গানকে রূপ রস দিয়েছেন আব্বাস উদ্দিন আহমেদ। ১৯০১ সালে পশ্চিমবঙ্গে তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। বলরামপুর প্রাইমারি পরে রাজশাহী কলেজে পড়ালেখা করেন তিনি। কণ্ঠশিল্পী হিসাবে তার খ্যাতি ভারত জুড়ে। তার দরদ ভরা সুরে পল্লীগীতি আজও অদ্বিতীয়। কলকাতায় বসবাস করেন ১৯৩১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। ২০ বছর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহচর্যে ছিলেন আব্বাস উদ্দিন। পাশাপাশি গোলাম মোস্তফা ও কবি জসিমউদ্দিনেরও গান গেয়েছেন। ১৯৪৭ সালে ঢাকায় ফিরে এসে সরকারের প্রচার দপ্তরে চাকরি নেন। তার গানে মুগ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আব্বাস উদ্দিনের রেকর্ড করা গানের সংখ্যা প্রায় ৭০০। অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অব পারফরমেন্স এবং শিল্পকলা একাডেমি ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। আব্বাস উদ্দিন আহমদ ভাওয়াইয়া জগতে একটি ইতিহাস, একটি মাইলফলক। শুধু ভাওয়াইয়া নয়, তিনি লোকগানের সব ধারায় বিচরণ করেছিলেন। আমরা তার নির্মিত পথেই এগিয়ে চলেছি। ৫৮ বছরের জীবনের অবসান হয় ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর। স্বল্প সময়ে সঙ্গীতে আব্বাস উদ্দিন যে অবদান রেখে গেছেন তা যুগ যুগ ধরে বাঙালি স্মরণ করবে। আমার দিন কি এমনি যাবে বইয়া। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হবে যুদ্ধজাহাজ, জানালেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ।
ভোট ডাকাতিতে বিএনপি চ্যাম্পিয়ন বললেন ওবায়দুল কাদের। জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান ফখরুলের। দোকান বরাদ্দে অনিয়ম, সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। বন বিভাগে বদলি নিয়োগে দুর্নীতি, পদ ভেদে লেনদেন 3 কোটি টাকা, টিআইবির রিপোর্ট। করোনায় আরও 22 মৃত্যু, অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।